অটো অটো কথাটা শুনতে শুনতে কেমন যেন অবাক লাগে। মানে কিছুদিন পর হয়তো এরকমও হবে, অটো অটো ডাক্তার হয়ে গেছে, মানে ওরা দাবি করবে যে আমরা ডাক্তারি মানে অ্যাডমিশন টেস্ট দিব না, অটো ডাক্তার হয়ে যাব, অটো ইঞ্জিনিয়ার, অটো বিসিএস ক্যাডার। এমন এখন আমি ভাবছি যে কেন পড়ালেখা করে বসে আছি, এত পড়াশোনা করলাম, আমাদের তো একটা আন্দোলন করা উচিত, আমার মতো যারা শিক্ষিত বেকার আছো আর কি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বাসার নিচে কত পানি উঠে গেছে। এগুলো আসলে বন্যার পানি নয়, বাংলাদেশে কিন্তু বন্যা হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে পানিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বন্যার পানি নয়। পাশে একটা নতুন রাস্তা হয়েছে, সেই কারণে ওই রাস্তাটা বেশি উঁচু হয়ে যাওয়াতে অল্প বৃষ্টি হলেও আমাদের এখানে পানি উঠে যায়, আবার বৃষ্টি কমলে কিন্তু পানি নেমে যায়। তো আজকে যেহেতু বেশি বৃষ্টি হয়েছে, তো পানি কিন্তু অনেকক্ষণ ধরেই আছে, জানি না কখন নামবে, হয়তো বৃষ্টি কমলে নেমে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী হয়ে গেছে, নিজে পড়াশোনা করে ওঠে, নিজের বই খাতা নিজে গুছাচ্ছে। আমি কিন্তু ওকে গুছাতে বলি নাই, আমি ওকে বলেছি আমি গুছিয়ে দিব, কিন্তু ও কি বললো আমাকে জানো? ও বলছে যে মা, টিচার বলেছে, ক্লাস টিচারের কথা কিন্তু খুব ভালো শোনে বাচ্চারা। যখন আমি পড়াতাম তখনও গার্জিয়ানরা দিকে এসে বলতো যে মিস আপনি যা বলেন তাই কিন্তু বাসায় শোনে, আমরা কিছু বললে বলে যে মা তোমারটা ভুল। এটা এখন থেকে আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে, আমরা বললে কিন্তু সেটা খুব একটা বিশ্বাস করে না, ও হচ্ছে ওর টিচারের কথাটা বিশ্বাস করবে। টিচার নাকি বলেছে মাকে হেল্প করবে, তো নিজের কাজগুলো নিজে আস্তে আস্তে করার চেষ্টা করবে, যেমন বই খাতা গুছানো, তারপর হচ্ছে তোমার টিফিন বক্সটা তুমি নিজে রেডি করবে, স্কুল ব্যাগটা নিজে গুছিয়ে আনবে, তো নিজের ছোটো ছোটো কাজগুলো নিজে করবে, তাহলে মার হেল্প হবে, এগুলো নাকি ক্লাসে বলে। তো এসে যখন আমি আজকে বই খাতা গুছাতে যাচ্ছি আর কি, তখন আমাকে বলছে মা টিচার কিন্তু এগুলো বলেছে, তো তোমাকে করতে হবে না, আমি গুছিয়ে দিচ্ছি। যাক, আমি একটু খুশি হলাম, ও গুছাচ্ছে, আমি দেখলাম, আমি দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কোথায় রাখবে, কারণ ও তো ঠিক করে জানে না কোনটা কোথায় রাখতে হয়। তো পড়া শেষ করে বই খাতা গুছালো, তারপর খেলতে গেছে আর কি। এখন আমিও আমার কাজে লেগে পড়লাম, কারণ আমার কাজগুলো এবার আমাকে গুছিয়ে নিতে হবে, এতক্ষণ ধরে কিন্তু কোনো কাজ করি নাই। অনেক বৃষ্টি হচ্ছিল, ভালোও লাগছে না, সব দিকে বন্যার খবর শুনতে পাচ্ছি, তো ভালোও লাগছে না। যাই হোক, ভালো না লাগলেও নিজের কাজ তো নিজেকে করতে হবে, আর নিজের কাজ না করে তো কোনো উপায় নেই। তো আমি কী করলাম, আমার বিছনাটা গুছালাম, গুছিয়ে এখন এসছি মার বিছনাটা একটু গুছিয়ে দিচ্ছি, কারণ বিছনাটায় আমি সবার আগে গুছিয়ে নিই। তো গুছিয়ে নিচ্ছি, আর ভাবছি যাদের ঘরে পানি ঢুকে গেছে, ওদের বাচ্চারা কী করছে, বা ওখানে বয়স্ক লোকেরা আছে, অনেক মহিলারা অসুস্থ থাকে, বয়স্ক লোক, মহিলা, বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে, আমার কিন্তু খুব খারাপ লাগছিল ওদের জন্য, কিন্তু আমি তো কী করতে পারি, আমার তো কিছু করার নাই। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সব যেন দ্রুত ঠিক হয়ে যায়। নিজেরা কত আরামে আছি, আর ওদের কথা ভাবলে কিন্তু খারাপ লাগছে যে ওরা কিভাবে আছে, কিভাবে টাইমটা কাটাচ্ছে আর কি। খারাপ সময় কিন্তু দেখবে তাড়াতাড়ি যায় না, ভালো সময়গুলো খুব দ্রুতই চলে যায়, কিন্তু যখন লাইফে কোনো একটা খারাপ সময় আসবে, সেটা আমরা নিজেদের ক্ষেত্রে অনেকবার সাফার করেছি, যে খারাপ সময় আসলে এটা কিন্তু দিনটাও যেতে চায় না, মনে হয় যেন টাইম যাচ্ছেই না। তো যাই হোক, ঈশ্বর সবার মঙ্গল করুক, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। এখন দেখো বিছনাটা গুছানো হয়ে গেছে, বিছনাটা গুছিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব। বিছনা একটু টান টান না করলে না আমার ভালো লাগে না, তো দেখতেই পাও, তোমরা তো সবসময় দেখো আমি একটু টান টান করে বিছনা গুছিয়ে রাখি, কারণ না টান টান না করলে কেমন জানি লাগে। অনেকবার কিন্তু দিনে বিছনা গুছাতে হয়, এটা যে এখন গুছালাম, একটু পরে মেয়েকে স্নান করিয়ে যখন আমি ঘরে ঝাড়ু দিতে যাব, তখন ওকে আমি দাদুনের ঘরে পাঠাই, আর ও এসে এটা আবার এলোমেলো করবে, আবার ও যখন ঘুমাতে যাবে আমি আবার গুছাবো, মানে এগুলাই চলতে থাকে আর কি। হ্যালো ফ্রেন্ডস, আজকে কি রান্না বান্না হয়েছে আমি এখনো জানি না, চলো রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হয়েছে। ওই জন্য ভাতের বক্স রেডি করা হয়েছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছে, ও আর ভাত নিয়ে যায়নি, মানে যদি সুযোগ হয় তো আর্লি চলে আসবে, সেজন্য আর ভাতের বক্স রয়ে গেল, ভাত নিয়ে যায়নি। দেখো কি রান্না হয়েছে, আলু দিয়ে পেঁপে দিয়ে একটা ভর্তা করা করা হয়েছে, এটা কিন্তু আমাদের বাসায় সবাই খুব ভালো খায়, তাই আমার মায়েটা ম্যাক্সিমাম করে, আর পুষ্টিকরও, বাচ্চারাও খায়। আর ডিম সিদ্ধ তোমরা রেগুলারই দেখো, যারা আমার ভিডিও দেখো, ডিম সিদ্ধ, ডাল ডাল ছোটো বুচুর জন্য করা হয়। আর আজকে কী রান্না হয়েছে দেখো, রুই মাছ রান্না করেছে, একটু ঝাল ঝাল করে করেছে, কারণ বৃষ্টির দিন তো একদম মিষ্টি খাবার খেতে ভালো লাগছে না, তো একটু ঝাল করে করেছে। এগুলোই ছিল আজকে রান্নাবান্না, ডাল, ডিম সিদ্ধ, আলু ভর্তা, আলু পেঁপে ভর্তা, আর হচ্ছে রুই মাছের ঝাল, এগুলোই রান্না হয়েছিল আজকে। এরপরে চলে আসলাম একটু ফার্নিচারগুলো মুছে নিতে, আসলে বৃষ্টি তো ফার্নিচারগুলো কেমন যেন একটু স্যাঁতে স্যাঁতে হয়ে আছে, মুছলেও মনে হচ্ছে বালিগুলো যাচ্ছে না, বালি কিন্তু উঠছে না বাইরে, যেহেতু বাইরে ভিজা, সবগুলো ভিজা অবস্থায় আছে, শুকনা মানে রোদ উঠলে কিন্তু বালি বেশি হয়,
আর এখন যেটা হয়েছে, এখন বালি বেশি হচ্ছে না, কিন্তু সব কিছু ফার্নিচার কেমন ভেজা ভেজা, এগুলো মুছলেও কিন্তু ঠিক হচ্ছে না, এগুলো সাথে সাথেই থেকে যাচ্ছে। তারপরও নিজের কাজ মানে ডেইলি কাজ করতে হয়, তাই করছি, কিন্তু পরিষ্কার হচ্ছে না এগুলো। কাজ করছিলাম আর একটু বারান্দায় এসেছি, এসে দেখি প্রচন্ড বৃষ্টি। দেখো কি অবস্থা আমাদের এখানে, কিভাবে জল হয়ে গেছে। জলের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। এই জলের মধ্যে আমার হাজব্যান্ড অফিসে গেছে, জানি না কিভাবে পৌঁছাবে। দেখতে পাচ্ছ পুরো রাস্তাতে সব জল, জল একদম ভরে গেছে। কাজ করছিলাম, তার মাঝে একটু বারান্দায় এসেছি। আসলে কাপড় শুকাতে দিতে পারছি না, এমন একটা অবস্থা, পুরো বারান্দা আমার ভিজে। বারান্দাটা একটু দেখায় তোমাদের কি অবস্থা আমার। হ্যাঁ দেখো, সারা ঘরে মোটামুটি সব কাপড় চোপড়। সব ভিজে, অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। তোমরা কেমন আছো তো জানি না, সবাই সাবধানে থাকো। কিন্তু কিছু করার নাই, প্রাকৃতিক দুর্যোগকে তো আমরা কিছু করতে পারবো না। তো যে যেখানে আছো সাবধানে থাকো। কিছু শুকনো খাবার তোমরা ঘরে কালেক্ট করে রাখতে পারো, কারণ বৃষ্টি আরো হবে বলছে, জানি না কি হবে। আসলে জিনিসপত্র এমনি যে প্রচুর দাম, এখন আরো কি দাম হয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারছি না, কি হতে পারে না হতে পারে। এদিকে বাচ্চারা খেলা করছে, চলো দেখি ওরা কি করছে। তোরা কি করছিস? ছাতা দিয়ে? তোর স্কুল বন্ধ ছিল আজকে? এই তোর পরীক্ষা ছিল না পুচু? এই পুচু, তোর আজকে পরীক্ষা নাই? আপনাদের স্কুল নাই? বড়দের পরীক্ষা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেছে, সব জায়গাতে জল উঠে গেছে। হ্যাঁ, দেখি তোরা একটা নাচ করে দেখা তো, পুচু একটা নাচ করে দেখা। পুচু এবার একটা গান করে দেখা। ওই গান একটা করেছি সারাক্ষণ। না এটা না, এটা না, আরেকটা গান করেছে, কি একটা গান এখন ইদানিং কিছু একটা গান করছে না ও। দেখছো তো, এদিকে বাচ্চারা খেলছিল, ওরা কিন্তু আসলে ভালো সময় খারাপ সময় এগুলো বুঝতে পারে না। ছোট বাচ্চা, ওরা কোথায় কী হচ্ছে কী না হচ্ছে এগুলো বুঝে না। ওরা আরও বরঞ্চ খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছে বলে, নিজে পানি আসছে তো, ওরা কি বলছে পুকুর হয়ে গেছে, দেখো পুকুর হয়ে গেছে। আমার মেয়ে কয়বার চাচ্ছে নেমে যেতে, মানে ওরা আসলে বুঝতে পারছে না মানুষ কত কষ্টে আছে। ছোট বাচ্চা, আরে কী আর বুঝবে বলো। তো ওরা খেলছিল, আর এদিকে দেখো মা পুজো দিতে আসছে। আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো আছে, জিনিসপত্রগুলো পরিষ্কার করে এখন পুজো দিতে চলে আসছে। আর আমি দিকে ফিল্টার এখন জল দিয়ে নিচ্ছি। জল প্রথমেই জগে নিয়ে নিয়েছিলাম, এখন জল দিয়ে নিলাম, তারপরে আসলাম ফার্নিচারগুলো পরিষ্কার করতে। প্রত্যেকটা ফার্নিচার মুছে নিচ্ছে, অনেকক্ষণ টাইম লাগে কিন্তু ফার্নিচারগুলো প্রত্যেকদিন পরিষ্কার করতে। যেদিন শরীর খারাপ, বেশি খারাপ লাগে ওই দিন পরিষ্কার করি না, নাহলে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি। মানে অনেক দেরিতে ভাত খাই, তারপরেও কিন্তু সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি। এগুলো না করলে আমার ভালো লাগে না, ময়লা একদম আমি সহ্য করতে পারি না, তাই এগুলো আমাকে করতে হয়। এত কাজ করে কিন্তু ভাত খেতে আমার প্রত্যেক দিন 3টা 3:30 এরকম বেজে যায়, যেটা শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি হয়। তারপরে কিছু করার নাই, মানে আসলে এটা হয়তো ঘরে বসে আছি এই জন্যই। তবে এটাও কেন বলছি, আমি কিন্তু যখন চাকরি করতাম তখনও কিন্তু জিনিসপত্র পরিষ্কারই রাখতাম, ময়লা না আমার ভালো লাগে না, সেই কারণে অনেক কাজ করতে হয়। আবার কাজের লোকের উপর ভরসা পায় না, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়, কিছু করার নাই। আমার মতো যারা আছো, এটা যে শুধু আমি করছি তা নয়, কিন্তু আমার মতো যারা আছো, যারা ঘরে থাকো আর কি, তারা নিশ্চয়ই সবাই এই কাজগুলো করতে হয়, সবাই করো। জিনিসপত্রে বালি পড়ে থাকলে আমার ভালো লাগে না, তো সেই কারণে পরিষ্কারটা করে নিতে হয়। আর আমার ব্যাটটা একটু অন্য ধরনের হওয়াতে এই সাইডগুলো আমাকে ভালো করে পরিষ্কার করে দিতে হয়। ওই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু বাচ্চা দুটোই হাঁটাহাঁটি করে, ওরা বসে, এটাকেও কিন্তু এরা পুকুর ঘাট বলে, পুকুর ঘাটে নাকি বসে ওরা। তো এটা ভালো করে মুছে দিতে হয়, যেহেতু বারবার খালি পায়ে ওঠে, ওখানে কিন্তু না পরিষ্কার করলে দাগ হয়ে যায়, তো সেজন্য এটাও ভালো করে পরিষ্কার করে নিতে হয়।
ফার্নিচার মুছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ও কিছুক্ষণ খেলা করেছে, তারপর ভাত খেতে বসে গেছে। এখন প্রায় 1:30 মতো বেজেছে। আমি এখনও ঘর মুছি নাই, ঘর মুছে তারপরে স্নান করতে যেতে হবে। আর ও ভাত খেয়ে নিচ্ছে দাদুনের সাথে, প্রতিদিনই দাদুনের সাথে খায়। প্রথমে ও খায়, তারপর পুচু খায়, এরপরে ঘুম পাড়িয়ে দেয় মা ওকে। পুচু কিন্তু মার সাথে ঘুমায় না, ওর মার সাথেই ঘুমায়। আর আমার মেয়ে আমার মার সাথেই ঘুমিয়ে যায়। এরপর দেখো এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আমাদের সবার কিন্তু খাওয়া শেষ, আমরা শেষ করেছি। আর আমার হাজব্যান্ড তো ভাত নিয়ে যায়নি, তোমাদেরকে বলেছিলাম। তো 4:30 মতো বেজে গেছে, অফিস থেকে আসছে এখন, এসে ভাত খেতে বসছে। আমরা দুজন একটু গল্প করছিলাম, মারও ভাত খাচ্ছিল আর বলছিল যে আমি কেন বসি নাই, ওই জন্য দুষ্টুমি করছিল। এমনি কিন্তু সিরিয়াসলি বলছে না, ও চায় আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, কারণ আমার শরীর খারাপ হয়ে যায়, ও সেটা জানে। তো ভাত খেয়ে এসে দেখলাম একটা কাক, দেখো কি অবস্থা। আমাদের তো থাকার জায়গা আছে, পশু পাখিদের অবস্থাও চিন্তা করো। যেখানে বন্যা হয়েছে ওখানে তো খুবই খারাপ অবস্থা। আর এই কাকটার অবস্থা দেখে আমি ভাবছিলাম কি অবস্থা, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে লোমগুলা পর্যন্ত কেমন যেন মনে হচ্ছে লোম চলে গেছে, এরকম একটা অবস্থা। পরীক্ষার সময় দেখো না কি একটা অবস্থা শুরু হয়েছে, বৃষ্টি বৃষ্টি বন্যা, মানে আর ভালো লাগছে না এই সব অবস্থাগুলো। আর এইচএসসি পরীক্ষাতে এরা তো আন্দোলন করে ওদের মোটামুটি একটা ব্যবস্থা করে নিয়েছে, মানে পরীক্ষা আদৌ হবে কি না এটা এখনও শিওর না। তো যাই হোক, ওরা তো ওদের ব্যবস্থা করে নিয়েছে, ওরা অটো পাস হয়তো করে নেবে। কিন্তু আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, ওদের পরীক্ষা নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছি। আসলে কষ্ট করে পড়িয়েছি, একটা ছোট বাচ্চাকে পড়ানো কিন্তু অনেক টাফ। আমি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলাম, তোমরা তো জানোই। তো কষ্ট করে যখন রেডি করেছি, তখন যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু ভীষণ কষ্ট হবে। এমনিতে এই বছরে আমি যা দেখলাম আর কি, দুই শ্রেণীর মানুষ খুব লাভবান হয়েছে। একটা হচ্ছে টিচাররা, যারা স্কুলে পড়ায়, আর হচ্ছে ব্যবসায়ীরা। মানে বাচ্চাদেরকে পড়াতে হয় না বলতে গেলে, ম্যাক্সিমাম টাইম হয়তো গরমের কারণে বন্ধ। মানে এটা আসলে কোভিড থেকে শুরু হয়েছে। কখনো হয়তো গরমের কারণে বন্ধ, কখনো হচ্ছে অতিমাত্রায় গরম, তাপদাহ চলছে, আবার কখনো বৃষ্টি। ম্যাক্সিমাম টাইমে কিন্তু স্কুল বন্ধ ছিল। তো ওরা তো পড়া দিয়েই শেষ। তো পড়াগুলো আমরা যেহেতু রেডি করেছি, আমি আমার ব্যক্তিগত অভিমতটা বলতে চাচ্ছি আর কি। তো আমি যেহেতু কষ্ট করে রেডি করেছি, তো পরীক্ষা হোক এটা অবশ্যই চাই। আমি চাই না কিন্তু আমার বাচ্চা অটো পাস করুক আর কি। তো আমি চাই আমার মেয়ে পরীক্ষা দিক, সেখানে যাই নাম্বার পাক না কেন, ও যাই পাক, আমি তাতে কিন্তু সন্তুষ্ট থাকবো। কারণ অটো পাসটা আমি কিন্তু চাই না। তো যাই হোক, ওরা তো মানে অটো পাস করবে এরকম একটা চিন্তা ভাবনা করে নিয়েছে। আমার কি মনে হয় জানো তো, অটো পাস কিন্তু তারাই চায় যারা পড়াশোনা করে নাই। তো ওরা কোনো একটা ক্লু পেয়েছে, ওটাকে কাজে লাগিয়ে এখন অটো পাস মানে চিৎকার করছে আর কি, যে অটো পাস চাই। কিন্তু যারা আসলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করেছে, কারণ এইচএসসিটা একটু ভেবে দেখো, এইচএসসিটা কিন্তু খুব একটা মানে নর্মাল বিষয় না। এটা হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেটা দিয়ে স্টুডেন্টদের ভবিষ্যৎটা নির্ধারিত হয়। কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, মানে কে কোন প্রফেশনে যাবে, তার লাইফটা কীভাবে সেটেল করবে, এটা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েই নির্বাচনটা হয় আর কি। তো সেখানে অটো পাস, এটা কেমন যেন মনে হয় না, অটো পাস হয়ে গেল। তো ছাত্ররা তো এখন ওরা নিজেদেরটা নিজেরা হয়তো একটু বেশি বুঝছে, কিন্তু আমার মনে হচ্ছে গার্জিয়ানরা কেন বলছে না। গার্জিয়ানরা তো বাচ্চাদেরকে বোঝাতে পারে না, অটো পাস কেন করবে, তোমরা কেন পড়াশোনা করো না, বা এখনো তো টাইম আছে, তোমরা একটু টাইম বেশি নাও, একটু টাইম নাও, যে পরীক্ষাটা আরও কিছুদিন পরে হোক। অটো পাসের একটা প্রস্তাবনা কেন আসবে? আসলে কি হয়েছে, যাদের পরীক্ষা নিয়ে পড়া নিয়ে দুর্বলতা আছে, মানে ভালো করে প্রিপারেশন ওরা নেয়নি, তারাই মূলত এই অটো পাসটা চাচ্ছে। আমার এটা ব্যক্তিগত অভিমত, জানি না তোমরা একমত কিনা। তো সারাদিন আসলে আজকে তোমাদের সাথে খুব একটা সামনে এসে কথা বলা হয়নি। আমি আসলে মাথা ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছি। যারা মাইগ্রেনটা যারা এই প্রবলেমটা নিয়ে আছো আর কি, তারা তো জানোই টাফনিলময় জীবন, যে বলতে গেলে টাফনিল ছাড়া এক সেকেন্ডে চলতে পারছি না। আরও যেহেতু এভাবে ম্যাক করে আছে, বৃষ্টি হচ্ছে, আমার কিন্তু খুব প্রবলেম হচ্ছে। তো এমনি সেজন্যই আমি তোমাদের সাথে সকাল থেকে খুব একটা কথা বলতে আসতে পারি নাই। তো এইমাত্র মেয়ের পড়া শেষ করে উঠলাম, উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, আর সেজন্যই সামনে আসলাম। অটো অটো কথাটা শুনতে শুনতে কেমন যেন অবাক লাগে। মানে কিছুদিন পর হয়তো এরকমও হবে, অটো অটো ডাক্তার হয়ে গেছে, মানে ওরা দাবি করবে যে আমরা ডাক্তারি মানে অ্যাডমিশন টেস্টই দিব না, অটো ডাক্তার হয়ে যাব, অটো ইঞ্জিনিয়ার, অটো বিসিএস ক্যাডার। এখন আমি ভাবছি যে কেন পড়ালেখা করে বসে আছি, এত পড়াশোনা করলাম, আমাদের তো একটা আন্দোলন করা উচিত। আমার মতো যারা শিক্ষিত বেকার আছো আর কি, তোমাদের কি মনে হচ্ছে না যে আমাদেরও একটা আন্দোলনে নামা উচিত? আমরাও অটো অটো টাকা পাবো না কেন, আমরা কেন কষ্ট করবো, তাই না? তো আমাদেরও তো অটো পাওয়া উচিত। সব কিছু যখন অটো হয়ে যাচ্ছে, এমনিতে দেখো বাংলাদেশের অনেক ডাক্তার আছে, আমি সব ডাক্তার কথা বলছি না, কিন্তু যদি ডাক্তাররা কেউ শুনে থাকো তাহলে খারাপভাবে নিও না।
যেহেতু আমি ভুক্তভোগী পরিবারের একজন, তার জন্য কষ্ট লাগছে বলে বলতে বাধ্য হচ্ছি, না হলে কিন্তু এটা আমার বলার কথা নয়। তো অটো পাস করা এসএসসি পরীক্ষাতে যদি অটো ডাক্তার হয়ে যায়, সে তো মানুষ মারবে, সে কি আর মানুষ বাঁচাতে পারবে? এমনিতে অনেক ডাক্তার আছে যারা অটো পাস না করেও মানুষ মেরে ফেলছে, ভুল ট্রিটমেন্ট করছে। আমার বাবা 2016 সালের কথা বলছি, সামান্য পেটে ব্যথা নিয়ে হসপিটালে গেল, হেঁটেই হসপিটালে মানে অ্যাডমিট হলো আর কি। তো ডাক্তার বলেছিল একটু টেস্ট করে একদিন রাখেন, ঠিক হয়ে যাবে। তো সেখানে বাবাকে ভর্তি করা হলো। এই ডাক্তার একটা বলে টেস্ট করে, ওই ডাক্তার একটা বলে টেস্ট করে, ওরা কিন্তু অটো পাসের ডাক্তার না। তো ভুলভাল করে একদিনের মাথায় রিলিজ দিয়ে আবার ভর্তি করে নিল, নিয়ে বাবা চলে গেল। মানে পুরোটা একটু ভুল ট্রিটমেন্টের জন্য বাবাকে হারাতে হলো। এটা কেন বলছি? এই জন্যই বলছি, ওরা কিন্তু অটো পাসের ডাক্তার ছিল না। তো এবার যদি অটো পাসের ডাক্তার হয়, একটু ভেবে দেখো ওরা মানুষকে কি করবে। অটো পাস না করে মানুষ মেরে ফেলছে ভুল ট্রিটমেন্ট করে, আর অটো পাস করলে কী হবে? সব ডাক্তারের কথা বলছি না কিন্তু। তো যাই হোক, মনে কষ্ট লাগছে বলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, জানি না ঠিক করেছি কি না। আসলে আমি মেয়ের পরীক্ষা নিয়ে খুবই চিন্তায় আছি। আমার মেয়ে মাত্র কেজি ক্লাসে পড়ে, তো সেজন্য ওর পিছনে আমাকে কিন্তু প্রচুর খাটতে হয়। আর যে স্কুলে পড়ে, তোমরা হয়তো এতদিনে বুঝতে পেরেছো যে ও কোন স্কুলে পড়ে। ওই স্কুলে কিন্তু পড়াশোনার প্রচুর চাপ। আমাদের চট্টগ্রামের একটা খুব ভালো মানের একটা স্কুল, মানে অনেক ইচ্ছা ছিল স্কুলটাতে দেওয়ার। তো ওর ভাগ্যও ভালো যে টিকে গেছে, সেই হিসেবে ভর্তি হয়েছে, কিন্তু পড়াশোনার প্রচুর চাপ। আমি না আমার মেয়েকে প্লে ক্লাসে দেইনি, আমি ওকে প্লেটা কিন্তু ঘরেই পড়িয়েছি। তো নার্সারি থেকে পড়েছে, সেই হিসেবে প্রথম দিকে ওর চাপ ছিল, এখন কিন্তু প্রচুর চাপ। তো এই চাপটা আমি কোনোভাবে ওর ভয়টা কাটিয়েছি, ওকে সব পড়া রেডি করেছি। এখন যদি পরীক্ষা না হয়, হবে কিনা যায় না, হয়তো পরিস্থিতি খারাপ হলে, বন্যা পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, নিজের কথা চিন্তা করলে তো হবে না, সবার কথাটাই ভাবতে হবে। তারপরও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, পরীক্ষা দিতে পারে। পরীক্ষা দিয়ে যাই পাক, তাতেই খুশি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি। জানি না তোমাদের ভালো লেগেছে কি না। অল্প কিছু আমার ব্যক্তিগত অভিমত তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে কষ্ট লাগছিল বলেই বলেছি। তোমাদের যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।